নমস্কার, আমি সৌরভ কুণ্ডু। যারা যারা দেখছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা। তো এসএসসি 26 ব্যাচদের আজকে ফিজিক্সের প্রথম অধ্যায়ের প্রথম ক্লাস। তো তাদের ক্ষেত্রে হচ্ছে কি যে প্রথম চ্যাপ্টারটা হলো বেসিক, ফুল বেসিক। সো প্রথম চ্যাপ্টার একটু মন দিয়ে পড়তে হয়, থিওরিটিক্যাল বেস আর কি। তো প্রথম চ্যাপ্টার যদি মন দিয়ে পড়া হয় বাকিগুলো এমনি মানে বোঝা যাবে, কিন্তু প্রথমে পরিমাপ অনেক বিষয় আছে যেগুলো বেসিক, ওগুলো যদি না জানা হয়, ভেক্টর রাশি, স্কেল রাশি, সামথিং আছে হাবিজাবি, তো ওইগুলো যদি না জানা হয় তাহলে কিন্তু সেকেন্ড কিংবা থার্ড চ্যাপ্টারে অনেক মানে ঝামেলা হবে, বুঝতে অসুবিধা হবে। তো দেখো আজকে প্রথম চ্যাপ্টার যেটা, সেটা হচ্ছে ফিজিক্স চ্যাপ্টার 1, ভৌত রাশি ও পরিমাপ। তো ভৌত রাশি ও পরিমাপের ক্ষেত্রে বহুত কথা আছে, এই বিজ্ঞান ওই করছে, ওই বিজ্ঞান ওই করছে, অনেক কিছু এখান থেকে এমসিকিউ আসবে, কিন্তু এমন না যে সবগুলো একদম হুবহু টাকা আকারে মুখস্থ করতে হবে। সবার কাছে ওটা খুবই কঠিন লাগে আসলে। বুঝে বুঝে পড়লে আসলে কঠিন, আবার কঠিন না, সেই ক্ষেত্রে হচ্ছে পড়ার উপর, কিভাবে পড়তেছি তার উপর। আমি যদি ঢালাওভাবে সব পড়ি যে আসলে ওভাবে হবে না, পড়াগুলো একটু টেকনিক্যাল লাগাইতে হবে। তো দেখো পদার্থবিজ্ঞানে কি হয়েছে, পদার্থবিজ্ঞান মেইনলি কাজ করে দুইটা জিনিস নিয়ে, পদার্থ আর শক্তি। এদের মধ্যে নিয়ে আলোচনা করে, এদের মধ্যে সম্পর্ক মেইনলি হচ্ছে পদার্থ আর শক্তির ভিতর কি সম্পর্ক, সম্পর্ক নিয়ে হলে পদার্থবিজ্ঞানের আলোচনা মেইন। তো এটা হলো পদার্থবিজ্ঞান পুরো বেসিক। পদার্থ আর শক্তির ভিতর আলোচনা করে কে, পদার্থবিজ্ঞান। এখন আসো পদার্থবিজ্ঞান হচ্ছে বিজ্ঞানের সবচেয়ে প্রাচীন ও মৌলিক শাখা। পদার্থবিজ্ঞানের উপর ডিপেন্ড করে বহুত কিছু দাঁড়াইছে। তো তুমি যদি মানে বিদেশে পদার্থবিজ্ঞান যদি না হতো, পদার্থবিজ্ঞান যদি আবিষ্কার না হতো, পদার্থবিজ্ঞানের বিভিন্ন জিনিস যদি আবিষ্কার না হতো, তাহলে অনেক কিছু এখন আবিষ্কার হতোই না। সো দিন শেষে প্রাচীন ক্ষেত্রে দেখতে গেলে পদার্থবিজ্ঞান সবচেয়ে প্রাচীন ও মৌলিক শাখা। তারপর আছে ম্যাথও আছে সাথে সাথে, কারণ পদার্থবিজ্ঞান এবং মানে ম্যাথ এই দুইটা একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। ম্যাথ ছাড়া পদার্থবিজ্ঞান হবে না, পদার্থবিজ্ঞান ছাড়া ম্যাথ হবে না, এই জিনিসটা হলো একে অপরের সাথে সম্পর্কিত। এখন অবশ্য পদার্থবিজ্ঞানের কিছু উদ্দেশ্য আছে। উদ্দেশ্য দেখো, প্রাকৃতিক রহস্য উদ্ঘাটন করবে এরা, পর্যবেক্ষণ করতে শেখায়, বিভিন্ন জিনিস পর্যবেক্ষণ করতে শেখায়, বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে পদার্থ পর্যবেক্ষণ করতে শেখায়। একজন পদার্থবিদ যেভাবে পরিবেশটাকে দেখে, একজন কি বলে জীববিজ্ঞান বিশ্লেষক বা সরি প্রকৃতি বিশ্লেষক, হ্যাঁ, উনি কিন্তু পরিবেশটাকে অন্যভাবে দেখবে। ঠিক আছে, তো এক একজনের দেখার দৃষ্টিভঙ্গি এক এক রকম, এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম। তো সেই ক্ষেত্রে দেখো, একজন পদার্থবিদ পর্যবেক্ষণ করবে এক এক ভাবে। এখন হচ্ছে সমস্যা বিশ্লেষণ করবে। পদার্থবিজ্ঞান কি করবে, কোন একটা সমস্যা উন্মোচন করে, সেই সমস্যা বিশ্লেষণ করে, সেই সমস্যার সমাধান করার চেষ্টা করবে। অবশ্যই সমাধান না করলে পদার্থবিজ্ঞান আসলে কিছুই না, নামমাত্র। সো কোনো জিনিস যদি সমাধান করতে না পারে তাহলে সেটা পদার্থবিজ্ঞানী না। এখন আসো পদার্থবিজ্ঞানের মূল শাখা কয়টি, দুটি। মূল শাখা হলো দুটি, এই দুটি শাখার মধ্যে পদার্থবিজ্ঞানের যাবতীয় সব জিনিস আলোচনা করা। একটা হচ্ছে ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান, আর হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান। তো দেখো, ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের ভিতরে কিছু কিছু জিনিস ইনক্লুড আছে, সেগুলো হচ্ছে বলবিদ্যা, শব্দবিদ্যা, তাপ ও তাপগতিবিদ্যা, আরো সামথিং কিছু কিছু আছে। তো বলবিদ্যা, শব্দবিদ্যা, তাপ ও তাপগতিবিদ্যা, এইটা এমসিকিউ আসে পরীক্ষায়, যে ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানে অন্তর্ভুক্ত কোনটি বা কোন বিষয় ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানে অন্তর্ভুক্ত। সেটা হচ্ছে বলবিদ্যা, শব্দবিদ্যা, তাপ ও তাপগতিবিদ্যা। এখন আসো আধুনিক পদার্থবিজ্ঞান যেটা, আধুনিক পদার্থবিজ্ঞানে কি বলছে দেখো, আধুনিক পদার্থবিজ্ঞান মানে বর্তমান যুগের পদার্থবিজ্ঞান যেগুলো, সেগুলো হচ্ছে আণবিক ও পারমাণবিক পদার্থবিজ্ঞান, নিউক্লিয় পদার্থবিজ্ঞান, কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান, আর হচ্ছে কি পার্টিকেল ফিজিক্স। তো বর্তমানে কি অণু, পরমাণু, আণবিক বোমা টোমা, এটা ওটা আবিষ্কার হচ্ছে বহুত কিছু। তো সেগুলো হচ্ছে পদার্থবিজ্ঞানের আধুনিক পদার্থবিজ্ঞানের অন্তর্ভুক্ত। ঠিক আছে, তো আমরা পরের টপিকে যাই। দেখো, পরবর্তী টপিক হচ্ছে পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ। হ্যাঁ, তো পদার্থবিজ্ঞান ক্রমবিকাশ তিনটা যুগে ভাগ করা হয়: প্রাচীন যুগ, মধ্যযুগ, বর্তমান বা আধুনিক যুগ। প্রাচীন যুগটা হচ্ছে খ্রিস্টপূর্ব 1200 অব্দ, ওইখান থেকে হলো প্রাচীন যুগ। আর মধ্যযুগ হচ্ছে 1200 থেকে তোমার 1800 সাল বা 1800 অব্দি। আর আধুনিক হচ্ছে 1800 থেকে বর্তমান যেটা চলতেছে। তো দেখো, আবিষ্কার কি কি আবিষ্কার হয়েছে, অনেকগুলো, বহুত তথ্য দেওয়া, অত তথ্য লাগবে না, যেগুলো মেইন ইম্পর্টেন্ট সেগুলো এখানে দেওয়া। দেখো, খ্রিস্টপূর্ব তোমার খ্রিস্ট কি বলে প্রাচীন যুগে যেটা হচ্ছে সেটা হচ্ছে থেরিস।
থেলিস কি করে সূর্য গ্রহণের ভবিষ্যদ্বাণী করে। তিনি প্রথম বলে যে সূর্য গ্রহণ হয় এবং সূর্য গ্রহণটা কি বলে যে সূর্যগ্রহণ চলে, কিভাবে চলে, কোন প্রক্রিয়া চলে, তিনি সেটা ব্যাখ্যা করেন। ডেমোক্রিটাস তিনি অ্যাটম সম্পর্কে ধারণা দেন। আমরা সবাই জানি অ্যাটম কি, যে পরমাণু ক্ষুদ্র অংশ যেটা, সেটা ডেমোক্রিটাস ধারণা দেন। পিথাগোরাসের জ্যামিতিক উপপাদ্য আমরা ক্লাস 8 থেকে দেখতেছি। পিথাগোরাসের সূত্র আছে ত্রিভুজের, পিথাগোরাসের মেইন সূত্র হচ্ছে ত্রিভুজ নিয়ে, তাই না? তো পিথাগোরাস সমকোণী ত্রিভুজ নিয়ে তো পিথাগোরাসের সূত্র আছে আমরা দেখতেছি। তো পিথাগোরাস জ্যামিতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন এবং জ্যামিতিক বিভিন্ন বিষয় নিয়ে তিনি সমাধান করছেন, তাই তো? এখন আসো মধ্যযুগ। মধ্যযুগ কি হচ্ছে? মধ্যযুগ হচ্ছে 1200 থেকে 1800 সাল অব্দি। এখানে হচ্ছে আরো তথ্য আছে, কিন্তু মেইন যে তিনটা হচ্ছে আল মুসাদি প্রাকৃতিক ইতিহাস নিয়ে একটি ইনসাইক্লোপিডিয়া তিনি রচনা করে। এটা প্রচুর আসে পরীক্ষায়। কে এনসাইক্লোপিডিয়া আবিষ্কার করে, বা কে এনসাইক্লোপিডিয়া তৈরি করে, বা কিসের ভিত্তিতে তৈরি করে। ওকে, তারপর হাইগেন। হাইগেন হচ্ছে তরঙ্গ তত্ত্বের আবিষ্কারক। কোন একটা শব্দ তরঙ্গ আছে, তাই না? এভাবে তরঙ্গ কিভাবে যায়, কি সব তরঙ্গের পরিমাপ সামথিং অনেক আবিষ্কার করে। এখন সব বয়েল। তো বয়েল হচ্ছে বিভিন্ন চাপে গ্যাসের ধর্ম। হ্যাঁ, যে বয়েল সূত্রটা মূলত কি, যে বিভিন্ন চাপ, তাই না? এই চাপে এটা কিভাবে কাজ করে, ওটা ওই গ্যাস ওই চাপে কিভাবে কাজ করে, কোন গ্যাসের কোন চাপে কোন গ্যাসের আয়তন একদম শূন্য হয়, কোন তাপমাত্রা, এই সামথিং। তো বয়েল হচ্ছে চাপ নিয়ে কাজ করে। এখন আসলে আধুনিক আধুনিক যে বিষয়টা, সেটা হচ্ছে রোমান আলোর বেগ পরিমাপ করে। প্রথম যে রোমান নামক যে বিজ্ঞানী, তিনি প্রথম কি করে আলোর বেগ পরিমাপ করে। গ্যালিলিও তিনি গাণিতিক তত্ত্বের মাধ্যমে বৈজ্ঞানিক ধারার সূচনা করেন। ঠিক আছে, গাণিতিক তত্ত্বের মাধ্যমে বৈজ্ঞানিক ধারার সূচনা করেন। তো এইটা আসে যে আলোর বেগ কে পরিমাপ করে, এটা খুবই ইম্পর্টেন্ট। এখন হচ্ছে নিউটন বলবিদ্যার কি বলেন, বলবিদ্যার জনক। ওই যে তোমার চ্যাপ্টার আছে গতি, বল, কাজ ক্ষমতা, শক্তি। তো বলের চ্যাপ্টারটা গেলে তোমরা নিউটনের সূত্র দেখতে পাবা সেখানে। এখন নিউটন ও লিবনিজ এরা দুজন মিলে ক্যালকুলাস আবিষ্কার করে, তাই না? এই তো গেল। এখন বাকি টপিকগুলো দেখাচ্ছি। ধরো দেখো আধুনিক পদার্থবিজ্ঞান যেটা ছিল সেটা থেকে আরো কিছু আছে। দেখো কোপার্নিকাস সৌরকেন্দ্রিক তত্ত্ব। হ্যাঁ, তিনি সৌরশক্তি বা সৌরকেন্দ্রিক তত্ত্ব দেন। কোপার্নিকাস বেকেরেল কি করে, তেজস্ক্রিয়তা নিয়ে আবিষ্কার করে। কোন কোন বস্তু তেজস্ক্রিয়তা কত, কেন তেজস্ক্রিয় পদার্থ মানে কিভাবে ক্ষতিকারক, বা আমরা কিভাবে সেটাকে ইউজ করতে পারি আমাদের নিত্য প্রয়োজনীয়, বা আমাদের বিভিন্ন কাজ আমরা সেটাকে কিভাবে ইউজ করতে পারি, এই সব বিষয় নিয়ে বেকেরেল তেজস্ক্রিয়তা নিয়ে আর কি কথা বলে। আইনস্টাইন কি করে, আইনস্টাইন আপেক্ষিক তত্ত্ব। দেখো আপেক্ষিক তত্ত্ব, ম্যাক্স প্ল্যাঙ্ক কোয়ান্টাম তত্ত্ব, মানে এই জিনিসগুলো না হলে বর্তমান যুগকে আমরা কল্পনা করতে পারি না। আমরা বিভিন্ন জিনিস আবিষ্কার করি মূলত এই জিনিসগুলোকে ব্যবহার করে, তাই না? তো এই জিনিসগুলো ছাড়া বর্তমানে একটা দিনও আমরা কিছু করতে পারবো না, তাই তো? তারপর আসো রাদারফোর্ডের নিউক্লিয় তত্ত্ব। রাদারফোর্ড কি করে, নিউক্লিয় তত্ত্ব আবিষ্কার করে। এবং স্ল্যান সে হলো কি করে, আলোর প্রতিসরণ সূত্র দেয়। স্ল্যান কি করে, আলোর প্রতিসরণ সূত্র দেয়। ঠিক আছে, তো এই বিষয়গুলো তোমরা নোট করে নিতে পারো। সবচেয়ে ভালো হয় এই যে বই এত চ্যাপ্টার অনেক কিছু আছে, তো ওগুলো তুমি একবার রিডিং পড়ার পরে এখান থেকে দেখে তুমি সেটা নোট করে ফেলো। নোট করে ফেলে কি হবে, পরবর্তীতে ওই বই ওই সব হাবি জাবি এক নাগারে পড়া লাগবে না। তুমি জাস্ট নোটটা দেখলে, হ্যাঁ এটা এই বিষয়, ওইটা বিষয়, ঠিক আছে, তাহলে এটুকু বললে হবে, ওটুকু বললে শেষ। দেখবে যে তোমার এতটা বিষয় তোমার অল্প একটু জায়গার ভিতরে সব কভার হয়ে গেছে। কথা বুঝছো? তাহলে এভাবে তোমরা নোট করতে পারো। তারপর আসো এখানে আরেকটা কথা আছে, আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি, যেটা মানে এক বিস্ময়কর আবিষ্কার। আইনস্টাইন এই থিওরি অফ রিলেটিভিটির মাধ্যমে তিনি ভরকে শক্তিতে রূপান্তর করে একটি সূত্র প্রদান করেন। সূত্রটা হলো E = mc²। ই দ্বারা শক্তি বোঝাচ্ছে, এম দ্বারা ভর, এবং সি দ্বারা আলোর বেগ। তার মানে তুমি বুঝতেছো আলোর বেগ 3 × 10⁸ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই যে এই আলোর বেগ, তাহলে তুমি যদি 1 গ্রাম শক্তিকে 1 গ্রাম ভরকে শক্তিতে রূপান্তর করতে চাও, তাহলে এই পরিমাণের বর্গ পরিমাণ
শক্তি তুমি পাবা। 1 গ্রাম ভরকে তুমি যদি শক্তিতে রূপান্তর করতে চাও তাহলে কি পরিমাণ শক্তি দেখো। তো এই সূত্রটা তো আবিষ্কার করে, এই সূত্রটার মাধ্যমে গঠন বহুত কিছু হচ্ছে। তাহলে দেখো এই যে ওভারঅল আজকের বিষয় ছিল এটা ভৌত আলোকবিজ্ঞান পরিমাপ। তো প্রথম যে টপিকটা থিওরি বিষয়, তো এই থিওরি বিষয়গুলো তুমি নিজের মতো করে পড়ে সুন্দরভাবে একবার পড়ার পরে তুমি এইগুলোকে নিজের খাতায় ছোট একটা খাতায় কিংবা যেখানে সুবিধা হয় তুমি নোট করে রাখলে যে তুমি সাথে সালও অ্যাড করতে পারো। সাধারণত খুব একটা আসে না সাল, তারপর তুমি যদি অ্যাড করতে চাও অ্যাড করতে পারো। হ্যাঁ, অ্যাড করার পরে কি হবে দেখো, তুমি যখন রিভিশন দিবা বইগুলো, তখন দেখবে যে হ্যাঁ 1 পেজের ভিতরে তোমার 7-8 পেজের টপিক 1 পেজের ভিতরে চলে আসছে, কিংবা অনেক টপিক 1 পেজের ভিতরে চলে আসছে। তো তুমি এটা বারবার বললে তোমার এমনি মুখস্থ হয়ে যাবে। তারপর তুমি কি এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। এমসিকিউ প্র্যাকটিস করার সময় দেখবা যে একটা নির্দিষ্ট বোর্ডে কিছু সংখ্যক প্রশ্ন প্রতি বছরই আসে। তো তুমি ওই বিষয়গুলো নিয়ে আঁকো, তাহলে দেখবে ভালো কিছু আউটপুট আসবে আর কি। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। হ্যাঁ, সবাই তাহলে এবার নোট করে ফেললে খুব ভালো হবে। সবাই ভালো থাকো। হ্যাঁ, ধন্যবাদ।